আমার স্ত্রী মরিয়ম মারা গেছে প্রায় 5 বছর, কিন্তু গত পরশু রাতে অফিস থেকে ফেরার পথে ডাস্টবিনের পাশে তাকে যা করতে দেখলাম তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন। সে একটি ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে নিজের পরনের ময়লা সালোয়ার পরে অদ্ভুতভাবে নাচছিল। প্রথম দেখে আমি ভেবেছিলাম হয়তো কোনো নেড়ি কুকুর খাবারের জন্য ডাস্টবিন হাতড়াচ্ছে। যদি কেউ আমাকে তখন বলতো যে এটি আমার 7 বছর আগে বিয়ে করা সেই মরিয়ম, আমি হয়তো তাকে কষে একটা থাপ্পড় লাগাতাম অথবা বলতাম মুখ বন্ধ রাখতে। সেই মঙ্গলবার রাতে অফিস থেকে বের হতে অনেক দেরি হয়ে গিয়েছিল। যখন গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলাম, চারপাশ অন্ধকার হয়ে এসেছে। আমার অফিস থেকে বাসার দূরত্ব প্রায় 40 মিনিটের। দীর্ঘক্ষণ কাজ করার পর শরীর আর চলছিল না, মাথাটা ঝিমঝিম করছিল। ক্লান্ত চোখে আমি যখন গাড়িটা ঘুরিয়ে মেন রোডে উঠালাম, তখন দু চোখে রাজ্যের ঘুম। আমাদের এই কর্পোরেট জগৎটা আসলে একটা নরক, মানুষকে নিংড়ে শেষ করে দেয়। হঠাৎ করে রাস্তার জ্যামে আটকা পড়লাম। সামনে সারিবদ্ধ গাড়ি, লুকিং গ্লাসে তাকাতে দেখলাম পেছনে গাড়ির দীর্ঘ লাইন। বাধ্য হয়ে ব্রেক চাপতে হলো। ঠিক যখন ব্রেকটা পুরোপুরি চেপে ধরলাম, তখনই বাম পাশের বড় ডাস্টবিনের দিকে আমার নজর গেল। ল্যাম্প পোস্টের আবসা হলদে আলোয় দেখলাম একটা মেয়ে অদ্ভুত ভাবে শরীর দুলাচ্ছে, যেন এমন কোন সুর তার কানে বাজছে যা অন্য কেউ শুনতে পাচ্ছে না। পরনের জামা কাপড় নোংরা, চুলগুলো উস্কো খুস্কো, আর তার একটা হাত ছিঁড়ে কামিজের নিচে সালোয়ারের ভিতরে। আমি একটু ভালো করে দেখার চেষ্টা করলাম। হঠাৎ মেয়েটি তার হাত বের করে আনলো। যা দেখলাম তাতে আমার আত্মা শুকিয়ে গেল। হাতে একটা নীল রঙের ভাইব্রেটর। কিন্তু আসল ধাক্কাটা তখন লাগলো যখন সে মাথা উঁচু করলো আর রাস্তার আলো সরাসরি তার মুখে পড়লো। ইয়া আল্লাহ! আমার মুখ দিয়ে অস্ফুরত স্বর বেরিয়ে এলো। চোখ দুটো যেন কোঠর থেকে বেরিয়ে আসতে চাইলো। এ তো মরিয়ম, আমার স্ত্রী। সেই মেয়েটি যে 5 বছর আগে এক চরম ঝগড়ার পর বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল, যাকে আমি মৃত বলে ধরে নিয়েছিলাম। ও খোদা, আমার হার্টবিট যেন নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তৎক্ষণাৎ আমার মনে পড়ে গেল 5 বছর আগে সেই অভিশপ্ত রাতের কথা। আমার বিয়ের তখন মাত্র 2 বছর হয়েছে। মরিয়ম সব সময় অভিযোগ করতো আমি তাকে সময় দেই না, আমার কাছে কাজই সব। সে বলতো আমি নাকি তাকে অবহেলা করি। কিন্তু সেই রাতে সে এমন কিছু বলেছিল যা আমি কল্পনাও করিনি। সে চিৎকার করে বলেছিল, আমি মানসিকভাবে অনেক অতৃপ্ত মিনহাস, আমি আর লুকিয়ে রাখতে পারতেছি না। তুমি আমাকে একটু সুখও দিতে পারো না? আমি এই সংসারের উপর বিরক্ত। কথাগুলো আমার কলিজায় তীরের মতো বিঁধেছিল। অভিমান আর রাগে আমি কোনো কথা না বলে গাড়ির চাবি নিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম মাথা ঠান্ডা করতে। পরদিন সকালে যখন ফিরলাম, দেখলাম ঘর খালি, মরিয়ম কোথাও নেই। একদিন গেল, 2 দিন গেল, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, সে আর ফেরেনি। ফোন বন্ধ, আত্মীয় স্বজনের বাড়ি কোথাও তার খোঁজ নেই। সেই সময়টা আমি যে কি পরিমাণ বিষণ্ণতার মধ্যে গিয়েছি তা বোঝানো সম্ভব নয়। এক সময় আমি ধরে নিয়েছিলাম সে হয়তো আর বেঁচে নেই। সময়ের সাথে সাথে আমি নিজেকে মানিয়ে নিয়েছিলাম যে মরিয়ম চিরতরে চলে গেছে। কিন্তু গত পরশু সব পাল্টে গেল। যখনই বুঝলাম ওটা মরিয়ম, আমি সাথে সাথে রাস্তার এক কোণে গাড়িটা পার্ক করলাম। দ্রুত গাড়ি থেকে নেমে সেই ডাস্টবিনের দিকে দৌড়ে গেলাম। কিন্তু সেখানে গিয়ে দেখি কেউ নেই। মুহূর্তের মধ্যে যেন সে বাতাসে মিলে গেল। বুকটা ভয় আর বিভ্রান্তিতে ধকধক করছিল। আমি চারিদিকে হন্যে হয়ে তাকে খুঁজছিলাম। ঠিক তখনই পেছন থেকে কেউ একজন শক্ত করে আমার কোমর জড়িয়ে ধরলো। আতঙ্কে আমার কলিজা যেন গলার কাছে চলে এলো। এই হাতের স্পর্শে কোনো মানুষের উষ্ণতা ছিল না, ছিল কেবল হাড় কাঁপানো এক অবশ করা শীতলতা। আমার কোমর জড়িয়ে ধরা হাতের আঙ্গুলগুলো অদ্ভুত ভাবে নড়ছিল, যেন আমাকে নয় বরং আমার গায়ের চামড়া অনুভব করার চেষ্টা করছে কেউ। আমি কোনো মতে সাহস সঞ্চয় করে ঘুরে দাঁড়ালাম, কিন্তু যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পেছনে কেউ নেই। রাস্তার পাশে সেই জীর্ণ ল্যাম্প পোস্টটা মিটমিট করে জ্বলছে, আর ডাস্টবিনের পচা গন্ধটা নাকে এসে ঝাপটা দিচ্ছে। কিন্তু আমার পেছনে বা আশেপাশে কোনো জনমানবের চিহ্নও নেই। অথচ কয়েক সেকেন্ড আগেও আমি নিশ্চিতভাবে কারো অস্তিত্ব টের পেয়েছি। আমার গায়ের শার্টে এখন সেই হাতের ভাঁজ পড়ে আছে। মরিয়ম, তুমি কি এখানে? আমি চিৎকার করে ডাকলাম। আমার গলার স্বর কাঁপছিল। ঠিক তখনই ডাস্টবিনের ওপাশ থেকে একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো। সেই অতি পরিচিত হাসি যা এক সময় আমার ড্রয়িং রুমে অনুরণিত হতো। কিন্তু আজকের এই হাসিতে কোনো মাধুর্য নেই, আছে কেবল এক পৈশাচিক আনন্দ। আমি পা টিপে টিপে ডাস্টবিনের উপাশে গেলাম। সেখানে পড়ে আছে সেই ময়লা নীল রঙের বস্তুটা যা আমি গাড়িতে বসে দেখেছিলাম। ওটা আসলে কোনো ভাইব্রেটর ছিল না। কাছে গিয়ে দেখলাম ওটা মরিয়মের প্রিয় একটা পুরনো পারফিউমের বোতল, যেটা রং নীল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মরিয়ম এটা সব সময় তার ড্রেসিং টেবিলে রাখতো। এটা এখানে এলো কিভাবে?
আমি নিচু হয়ে বোতলটা কুড়িয়ে নিতে অনুভব করলাম বোতলটা অসম্ভব গরম, যেন এইমাত্র আগুনের চুল্লি থেকে বের করা হয়েছে। ভয়ে আমি ওটা ছুঁড়ে ফেলে দিলাম। হঠাৎ আমার মোবাইলের স্ক্রিনটা জ্বলে উঠলো। কোনো কল আসেনি, কোনো মেসেজও না, কিন্তু স্ক্রিনে একটা পুরনো ছবি ভেসে উঠেছে। আমার বিয়ের 3 মাসের মাথায় তোলা একটা সেলফি। ছবিতে মরিয়ম আমার কাঁধে মাথা দিয়ে হাসছে, কিন্তু ছবির মরিয়মের চোখ দুটো থেকে টপ টপ করে রক্ত পড়ছে। আমি ফোনটা পকেটে ঢুকাতে যাব, ঠিক তখনই আমার কানের খুব কাছে কেউ ফিস ফিস করে বলল, মিনহাস, তৃপ্তি কি শুধু শরীরে থাকে? মনের অতৃপ্তি যে কতটা ভয়ানক তা কি আজ বুঝতে পারছো? আমি ছিটকে সরে এলাম। সামনের অন্ধকার গলির ভেতর দিয়ে একটা ছায়া মূর্তি দ্রুত বেগে চলে যেতে লাগলো। তারপরে সেই ওই ময়লা সালোয়ার আর উস্কো খুস্কো চুল। এবার আর দেরি করলাম না, পাগলের মতো দৌড়ে গাড়িতে গিয়ে উঠলাম। হাত কাঁপতে কাঁপতে কোনো মতে স্টার্ট দিলাম। জ্যাম ততক্ষণে সেরে গেছে। আমি সর্বোচ্চ গতিতে গাড়ি চালিয়ে বাসার দিকে রওনা হলাম। আয়নায় বারবার পেছনে তাকাচ্ছিলাম কেউ পিছু নিছে কিনা দেখতে। বাসায় পৌঁছে কলিং বেল চাপতেই কাজের ছেলেটা দরজা খুলে দিল। আমি সোজা নিজের রুমে ঢুকে দরজা লক করে দিলাম। ঘামে আমার সারা শরীর ভিজে একাকার। বাথরুমে গিয়ে চোখে মুখে পানি দিলাম। আয়নার দিকে তাকিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছি। ঠিক তখনই খেয়াল করলাম আয়নার ওপাশে বাষ্প জমে আছে, আর সেই বাষ্পের উপর আঙ্গুল দিয়ে কেউ লিখে রেখেছে, ফিরে এসেছি মিনহাস, এবার ঘরটা খুব নোংরা হবে। আমার চিৎকার করে উঠতে ইচ্ছে করছিল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছিল না। ঠিক তখনই আলমারির ভেতর থেকে একটা মৃদু শব্দ এলো, খটখট করে, যেন কেউ ভেতর থেকে পাল্লায় নক করছে। আমি ধীর পায়ে আলমারির দিকে এগিয়ে গেলাম। হাত বাড়িয়ে হ্যান্ডেলটা ধরতেই মনে হলো ভেতর থেকে কেউ ওটা জোরে টেনে ধরে আছে। আমি সর্বশক্তি দিয়ে হ্যাসকা টান দিতেই পাল্লাটা খুলে গেল। ভিতরে কাপড়ের স্তূপের উপর বসে আছে একটা জ্যান্ত মানুষের কঙ্কালসার দেহ, যার মুখটা মরিয়মের মতো। সে তার সেই নীল পারফিউমের বোতলটা দিয়ে নিজের গলায় আঁচড়ে কাটছে, আর ফ্যাকাশে চোখে আমার দিকে তাকিয়ে হাসছে। সে অস্ফুটত স্বর, এখন কি আমাকে একটু সময় দেবে প্রিয়? ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই গল্পের বাকি অংশ শুনতে সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।